দেখুন, দিনভর তো অনেক বিষয় রয়েছেই, তার মধ্যে একটা কমন ফ্যাক্টর বা বিষয় তা হচ্ছে এসআইআর। তা তো চলছেই, তার বিরুদ্ধে আচরণ একের পর এক যে ছবি, তার মধ্যে প্রবল বিক্ষোভ সিও দপ্তরের বাইরে, তো লাগাতার এই ইস্যুটা তো চলছে। এই ইস্যুর মধ্যে তো অবশ্যই আমরা থাকবো, কিন্তু আজকে দিনভর কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে খুব গুরুত্ব রাখছে আজ, কারণ হাল্লা বলে ডেফিনেটলি আলোচনা করতে হবে। বিরোধীরা তো অনেক উৎসাহ করেন, কিন্তু রাজ্যের শাসক দল তারা কিন্তু 15 বছরের খতিয়ান তুলে ধরেছেন। হ্যাঁ, একদম 15 বছরের খতিয়ান, উন্নয়নের পাঁচালী, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পেশ করে ফেলেছেন। 26-এর নির্বাচনের আগে এই পাঁচালী পেশ, সেটা কতটা গুরুত্ব রাখবে, তাৎপর্য রাখবে, অবশ্যই আলোচনা তো আজকে হবেই তা নিয়ে। এরই মধ্যে যে প্রেক্ষাপটগুলো সামনে চলে আসছে তা অতীব গুরুত্বপূর্ণ। তার মধ্যে অবশ্যই থাকছে পার্লামেন্ট সেশন, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজও এসআইআর এর উত্তাপ সেখানে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আপনাদের, মানে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে কার্যত বলেছিলেন তিনি, যে আপনাদের হারের এই পরিবেশনটা প্লিজ দয়া করে আপনারা সংসদের ভেতরে করবেন না। আর্জিও করেছিলেন বটে, কিন্তু যাই হোক, তারপরেও সংসদে এসআইআর এর উত্তাপ বাঁচটা তো গিয়ে পড়েছে। তো একদিকে যখন এই ছবিগুলো ক্রমবর্ধমান চলছে, লাগাতার এই ছবিগুলোর মধ্যে আজ আবার একটা এমন অডিও যা ভাইরাল হয়েছে, যাকে নিয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির তরফ থেকে যাওয়া একেবারে সিও দপ্তরে, অন্যদিকে সিপিএমও তাই করেছে যে এই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তারা সোজাসুজি কমিশনে নালিশ চালাতে চলে গিয়েছে। আর অন্যদিকে আরও এক বড় গুরুত্ব থাকছে আজ সুপ্রিম কোর্ট অনুপ্রবেশকারীদেরকে নিয়ে যে মন্তব্য সামনে এনেছেন তা মারাত্মক। আগামী প্রেক্ষাপটে এসআইআর ইস্যুর মধ্যে অনুপ্রবেশ একটা বড় আঙ্গিকের জায়গা, আর সেই আঙ্গিক কতটা তাৎপর্য রাখবে তা তো অবশ্যই সময় বলবে। তো লাগাতার এই পরিস্থিতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের হাল্লা বলে। তবে প্রথম জায়গা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, যে উন্নয়নের পাঁচালী অর্থাৎ বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন আমার 6টা ভাষায় এই রিপোর্ট কার্ড আমরা প্রকাশ করেছি, এবং তিনি বলছেন আনুষ্ঠানিকভাবে রিপোর্ট কার্ডটির উদ্বোধনে একটা বিশেষ গান পর্যন্ত তিনি গেয়েছেন, মানে তৈরিও করেছেন বটে। এখন আগে মা বোনেরা পাঁচালী গাইতেন, আগের দিন বা আগেকার দিনের যে গৌরব সেটাকে আমরা এবার তুলে ধরেছি, অত্যন্ত গুরুত্ব রাখে। হ্যাঁ, এর মধ্যে খুব স্বাভাবিক কেন্দ্র যে টাকা দেয় না সেই আক্ষেপটাও আরও একবার তিনি তুলে এনেছেন, অভিযোগ সামনে এনেছেন। তো শোনাই এক এক করে আজ মুখ্যমন্ত্রীর যে বক্তব্যগুলো সামনে, সে তাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। শোন। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব। 16,554 কোটি টাকা। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, 25,000 টাকা করে সহায়তা দিয়ে। তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয়। রূপশ্রীতে 5,558 কোটি টাকা খরচ করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই। খাদ্যসাথী 9 কোটি মানুষ পায়। মনে রাখবেন, অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না, মাটি পাকা ঘর পাবে না, ফোন আছে পাবে না, আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল। 9 কোটি মানুষ খাদ্যসাথী পায়। এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে 1,09,000 কোটি টাকা। মনে রাখবেন, সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি। তাতে অলরেডি আমরা 19,400 কোটি টাকার বেশি খরচ করে, যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ। আমাদের দিতে হতো 40, অর্ধেক ওরা দিত অর্ধেক। এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, একটাই ট্যাক্স। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথে প্রায় 70,000 কোটি টাকা খরচা করেছি, তার বেশি তো কম নয়। স্বাস্থ্যসাথী আমরা দিই 2,45,00,000 পরিবারের। 2,45,00,000 পরিবার, মানে একটা পরিবারে ধরুন 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। যদি সবটা যুক্ত করেন, সবটা কভার হয়ে যাবেন। আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে,
এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল, তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। 26-এর তো ভোট রয়েছেই, তার আগে বিরোধীদের কুৎসা, অপপ্রচার সমস্ত কিছুকে একেবারে সরাসরি স্ট্রেট ব্যাটে হাঁকিয়ে ছক্কা দিয়ে মুখ্যমন্ত্রী আজকে যে ঘোষণা করলেন, সেটা তো আপনারা তো অবশ্যই বুঝতেই পারছেন। এতটা পরিসংখ্যান ভিত্তিক এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমাদের রাজ্য কিভাবে এগিয়েছে, কত দ্রুত এগিয়ে গিয়েছে এই 15টা বছরে, সেটা খুব সহজসাধ্য পরিসংখ্যানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। কিন্তু ওই মানে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যতই পরিসংখ্যান আসুক, বিরোধীরা এর তো বিরুদ্ধাচারণ করবে। তো বিরোধীরা বিরুদ্ধাচারণ কিভাবে করছেন, প্রথমে অধীর বাবুর বক্তব্য শোনাবো, এর বিরুদ্ধে কি বলছেন তিনি, আর রাহুল সিনহা বিজেপির তরফ থেকে বিজেপি নেতা কি বলছেন, দুটো বক্তব্য শুনুন। তাকে নাটক যেমন করে সেরকম নাটক করছে, কোনো অসুবিধা নাই। ভোটের আগে মমতা ব্যানার্জি এটাই করে, এটাই করছে, সেই নাটকটাই করছে। আবার এতদিন তার মনে পড়েনি স্বচ্ছতার কথা, দক্ষতার কথা, কাজের কথা, এখন ভোট, এখন সব কথা মনে পড়বে। ভোট শেষ যাবে, দিদি আবার ভ্যানিটি ব্যাগ গুটিয়ে কালীঘাট চলে যাবে। বেশ, অধীর বাবুর বক্তব্য শোনালাম, রাহুল বাবুর বক্তব্য পরবর্তী সময় শোনাবো। কিন্তু এই হচ্ছে গিয়ে ছবি, মানে তারপর এটা হচ্ছে গিয়ে আবারও বিরুদ্ধের কথাবার্তা। তো যাই হোক, আমরা অবশ্যই এই প্রেক্ষাপটটা দিয়ে শুরু করি। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আরো প্রেক্ষাপটের দিকে নজর রাখবো। যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। যারা এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সী। অরিজিৎ দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ দাকে স্বাগত। রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। অসংখ্য ধন্যবাদ, স্বাগত আপনাকেও। আর সুদীপ রাহা, অবশ্যই টিএমসি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে উপস্থিত। সুদীপ, স্বাগত অনুষ্ঠান। সুদীপ, আমি আপনাকে দিয়ে শুরু করি, এই কারণেই শুরু করতে চাইছি যে আবারও বলছি, এই কুৎসা বিরোধীদের, অপপ্রচার বিরোধীদের, যেটা তৃণমূল বারবার বলে, আবারও সেটা প্রমাণিত হলো। একেবারে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী, 15 বছরের খতিয়ান তুলে ধরলেন। কি বলবেন? অধীর বাবুর বক্তব্য শোনাচ্ছিলাম একটু আগে। দেখুন, অধীর বাবু কি বলেছেন সেটা এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক কিনা, তিনি সংবাদ মাধ্যমে বেঁচে আছেন। সুতরাং অধীর রঞ্জন চৌধুরী এত বড় প্রাসঙ্গিক নেতৃত্ব, সেটা নিয়ে কংগ্রেসকে খুব মাথা খারাপ করে ফেলতে হবে, এটা আমরা মনে করি। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে বিগত 15 বছর ধরে যে কাজ অক্লান্তভাবে। সুদীপ, নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, আমি আরো একবার একটু কানেক্ট করবার চেষ্টা করি, একটু ভালো মতন যাতে কানেক্ট হয়, আরো একবার একটু চেষ্টা করি আপনার সঙ্গে যোগাযোগ করব। তার আগে অরিজিৎদার কাছে আরো একবার একটু চেক করে নাও তোমরা সবাই। আমরা আরো একবার অবশ্যই চেষ্টা করব সুদীপের কাছে পৌঁছবার। তার আগে আবারও অরিজিৎদা আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন, আমি অরিজিৎদার কাছেই আসি, কারণ সুদীপ বলছিলেন যে খুব স্বাভাবিক, মানে অধীর বাবুর আর গ্রহণযোগ্যতা নেই। তিনি কি বললেন আমাদের আর সেই জায়গায় অত মানে কথা না শুনলেও চলে, রাজ্যের মানুষের কাছে তিনি এটা বলছেন। যাই হোক, বিজেপির তরফ থেকেও খুব স্বাভাবিকভাবে বারবার বলা হয়। তো কি বলবেন আজকের এই 15 বছরের খতিয়ান নিয়ে? দেখুন, আমরা বামফ্রন্টের পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়া দেখেছি, আর ঠিক চলে যাওয়ার আগে ঠিক যে ধরনের কথাগুলো বামফ্রন্টের নেতা নেত্রীরা বলতো, ঠিক আজকে যেন ভাই সুদীপের গলায় সেই সুরটাই শুনতে পেলাম, সেই ঔদ্ধত্যের সুর। একে পাত্তা দেওয়ার দরকার নেই, ওর কথা কানে নেওয়ার দরকার নেই, ও তো যোগ্যই না তাকাবার। এই মানে সে একটা যাওয়ার সময় যেন সেই একটা মানে সবারই এই ধরনের একটা, কি বলবো আমি জানি না, এটাকে ভীমরতি বলা উচিত কিনা আমি জানি না, একটা ধরে সেটা ফুটে ফুটে উঠছে। যাই হোক, যার যার নিজস্ব ব্যাপার, কে কীভাবে কাকে দেখবে, কার কথা শুনবে। এখন কথা হচ্ছে যে রায়গুণাকর ভারতচন্দ্র রায় লিখেছিলেন অন্নদা মঙ্গল কাব্য, মুকুন্দরাম চক্রবর্তী লিখেছিলেন চণ্ডী মঙ্গল কাব্য, আর বিজয়গুপ্ত লিখেছিলেন মনসা মঙ্গল কাব্য। আর আজকের দিনে আমি জানি না কোনো লেখক সেরকম আছেন কি না, থাকলে তিনি একটা মমতা মঙ্গল কাব্য লিখতে পারতেন। এই যে পাঁচালীর কথা আপনি বলছিলেন না, এই পাঁচালী তো বিগত 1.5 দশক ধরে শুনে শুনে আমরা তিতিবিরক্ত। বাংলার মানুষের কান ঝালাপালা হয়ে গেছে এই পাঁচালী শুনে শুনে। শালবনীতে ইস্পাত কারখানায় টন টন লোহার প্রোডাকশন চলছে, দীঘায় গিয়ে 6 কোটি টাকা খরচা করে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খেয়ে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট এসেছে। নিউ টাউনে বোধহয়, আমি জানি না এগুলো বোধহয় আমার চলার পথে চোখে পড়ে না, কোথাও ভিতর টিতরে খুঁজলে হবে, নিউ টাউনে সেকেন্ড সিলিকন ভ্যালি তৈরি হয়েই গেছে বোধহয়। কেন জানি না মানুষের চোখে পড়ে না কেন, এটা সমস্যা। এবার কথা হচ্ছে মানুষের চোখে কি পড়তে পারে। আজকে আমি আপনাকে ওই যেটা বলছিলাম মঙ্গল কাব্য, আমিও একটা মঙ্গল কাব্য শোনাই।
উনি লিস্টিস দিচ্ছিলেন, এখানে এটা হয়েছে, ওখানে ওটা হয়েছে, সেখানে সেটা হয়েছে না। আমি কয়েকটা বিধানসভা, আমি আপনাকে এরকম শখানেক বিধানসভার মঙ্গল কাব্য শুনিয়ে দিতে পারি, কিন্তু অত সময় পাবো না, অন্যান্য বক্তারা রয়েছে, আমি অল্প সময়ের মধ্যে বলি। উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গে উনি মাঝে মধ্যেই ইয়েতে করে হেলিকপ্টার হোক বা হেলিকপ্টারটা না পাওয়া, সেদিন আবার এখান থেকে ফেরার পথে আবার কোথায় আটকে পড়েছিলেন বিক্ষোভ টিক্ষোভে, যাই হোক সেসব যা হয়েছে। উত্তরবঙ্গের আমি একটা কতগুলো জায়গার কথা বলি। ধরুন ইটাহার বিধানসভা, যদি এই ছবিটা দেখাতে পারেন একটু দেখতে পাবেন, জানি না ক্যামেরায় আসবে কি না। ইটাহার বিধানসভার একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের থাকা না থাকা যে বাঁধের উপর ডিপেন্ড করে, তার নাম হচ্ছে বিধিবাড়ি বাঁধ, সেটা গামারি নদীর উপরে। যদি দেখানো যায়, দেখুন আমি বাঁধের অবস্থাটা এখানেই দেখাচ্ছি। গাড়ি তো দুষ্কর, হেঁটে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা নেই। প্রতিবার এই বিধানসভা ভোটের আগে বা বিভিন্ন ভোটের আগে তৃণমূলের নেতা নেত্রীরা, বড় বড় নেতা নেত্রীরা এই বাঁধ বিশেষভাবে তৈরি হবে, পুনর্গঠন হবে, এই প্রতিশ্রুতি বারে বারে দেন। একটা না, এবার পরেরটায় আসি। এরপরেরটা আপনাকে দেখাই, ওই ইটাহারটাই যখন বললাম, দেখুন তো চিনতে পারেন কিনা। এটা নাকি ইটাহারের রুরাল হসপিটাল, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। দেখতে পাচ্ছেন বিষয়টা? আবর্জনার স্তূপ, তার মাঝখানে দুটো খাঁখা বাড়ি পড়ে রয়েছে। এটা নাকি ইটাহারের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। আচ্ছা, ইটাহার গেল, তার একটু পাশে চলে যাই, একটু পাশে ধরুন মনোহরা হাই স্কুল। কোথায় চলে গেলাম? এটা হরিরামপুর বিধানসভায়। দেখুন তো, এটাকে মনে হচ্ছে একটা হাই স্কুল নাকি এটা একটা দেখানো যায় যদি। এটা একটা হাই স্কুল। দেখুন, এই স্কুলে নাকি আমাদের ভবিষ্যতের প্রজন্ম তৈরি হবে, বিজ্ঞানী তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে। দেখুন শুধু অবস্থাটা দেখুন। আচ্ছা, আর একটু এগোই, আমি এরকম বহু দিতে পারবো, আর খুব বেশি সময় নেব না, কারণ এটাতেই তাহলে অনেক সময় বেরিয়ে যাবে। আমি আর একটা ছোট দেখাই। কুশমান্ডি। আচ্ছা, এই দেখুন, কাঁকসা থেকে বলরামপুরের ব্রিজ, এ যাবৎ তৃণমূলের নেতা নেত্রীরা অন্তত 25 বার প্রতিশ্রুতি দিয়েছেন। দুই পারে কয়েক লক্ষ লোক, কয়েক মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একমাত্র চলাফেরার যেটা উপায়, সেটা হচ্ছে এই কাঁকসা থেকে বলরামপুর ব্রিজ টাঙ্গন নদীর উপর। এবং বর্ষাকালে কাঁকসা থেকে বলরামপুর মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য 4.5 ঘন্টা ঘুরে যেতে হয়। মানে কেউ যদি কাঁকসায় অসুস্থ হয়, তাকে বলরামপুর টাউনের হসপিটালে যেতে 4.5 ঘন্টা অ্যাম্বুলেন্স জার্নি করতে হবে। এরকম কত ছবি আছে? আমি এরকম আপনাকে এখানেই অন্তত 100-2 দেখাতে পারি। 100-2 মানে মোটামুটি অনুমান করতে পারি। মানে আমি এটাই বলতে চাইছি। আরেকটা খুব প্রমিনেন্ট বলে দিই, যেটার ওই রায়গঞ্জ প্রায় করেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জ নিয়ে ওনার বোধহয় অনেক চিন্তা ভাবনা আছে। তা রায়গঞ্জে উনি বলেছিলেন অনেক কিছু কলেজ ফলেজ হবে, সেসব তো হয়নি। যে প্রতিশ্রুতিটা উনি প্রথম রায়গঞ্জে গিয়ে দিয়েছিলেন, যে রায়গঞ্জ থেকে বারসই যাওয়ার জন্য একটা রাস্তা এবং নাগরে নদীর উপর ব্রিজ, যেটা এই একই রকম বাঁশের শাঁখো চটা দিয়ে মানুষকে জীবন হাতে নিয়ে পারাপার করতে হয়। এটা আজকে নিয়ে 15 বছরের ওনার প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখনো পর্যন্ত যান, কি সুন্দর পরিবেশ দেখতে পাবেন, বাঁশের শাঁখোর উপর চটার ব্রিজ। আপনি মানে আপনি উন্নয়নের খতিয়ানের বিষয়টা হচ্ছে যে এই যে মঙ্গল কাব্যের যে বর্ণনাটা উনি দিয়েছিলেন, তার সাথে বাস্তবের মিলটা হচ্ছে, বাস্তবের পরিস্থিতিটা হচ্ছে 180 ডিগ্রি উল্টো। প্রতিশ্রুতি সার, খরচা করেছেন বিরিয়ানি এবং শুট ভাড়া দিয়ে, তৃণমূল কর্মীদের শুট পরিয়ে নিয়ে গিয়ে ব্যবসায় সাজিয়ে উনি ওখানে দীঘায় গিয়ে বিরিয়ানি খাইয়ে এনেছেন। 10 পয়সা ইনভেস্টমেন্ট নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি নেই। কেন এখন উনি, শেষ কথা শুধু বলছি, আজকে দেখলাম খুব সুন্দরভাবে বলছিলেন, অনেকদিন পর খুব ভালো লাগলো, যে কি বলছিলেন, আমরা হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা উচিত। আসলে ব্যাপারটা কি জানেন তো, সমস্ত মহল বুঝে গেছে যে তৃণমূলের বিদায় আসন্ন, ইলেকশন ফান্ডটা আর তো জুটিয়ে উঠতে পাচ্ছেন না। তাই এখন কোনোভাবে অনুদান এনে সেখান থেকে চুরি করে যদি এবারের 26-এর ইলেকশনটা উতরে দেওয়া যায়, তার জন্য এখন হাতের কথা মনে পড়েছে, কাঁধে কাঁধের কথা। সেটা তো মানুষ আরো ডিসাইড করবেন আগামী সময়টা। চলুন, আমি বলছি উন্নয়নের খতিয়ান তার পাল্টা এই মুহূর্তে অরিজিৎ দা বিজেপির তরফ থেকে এটা তুলে ধরলো যে অনুন্নয়নের পরিস্থিতি কোন কোন জায়গায় রয়েছে। যদিও বলছেন 200 খানেকের কাছাকাছি ছবি হবে, তো মোটামুটি যদি আপনারা ইকুয়েশন কষেন, তাহলে পরে 15 বছরে যা রাজ্যে কাজ হয়েছে, যে পরিসংখ্যান সামনে এসছে, তার মধ্যে 200টা ছবি, সেটা কতটা বড় পার্থক্য হতে পারে সেটা আপনারা ডিসাইড করুন। আমি সুদীপের কাছে আসবো, তার আগে একটা বিরতি আমাকে নিতে হবে, আরও অন্যান্য বক্তারা রয়েছেন।
তার আগে সদরব থেকে তাদের বক্তব্য পেলাম। আমি সুদীপের কাছে যাব আরও একবার। সুদীপ প্রথমে বলছিলেন কোনো টেকনিক্যাল কারণে আবারও তার সঙ্গে যোগাযোগ করেছি আমরা, সমস্যা হচ্ছিল। সুদীপ, আপনি তো শুনছিলেন বিজেপির বক্তব্য, তো আবারও বলি, তারা বলছেন যে বিদায়ের আগে নাকি উদ্ধত্ত আসে এরকম, বামেদের সময় যেমনটা হয়েছিল। এটা বক্তব্য বিজেপি। ও উনি বিজেপির প্রতিনিধি হিসেবে এসছেন? আমি তো ভাবলাম উনি কংগ্রেসের প্রতিনিধি। আমি তো অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে বলবার পরে ওনার প্রতিক্রিয়া শুনে আমি ভাবলাম উনি কংগ্রেসের নেতা। আচ্ছা, আমার ভুল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে কয়েকটা জায়গার নাম বললো, আগে ওনার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই। কুশমন্ডি মানে বালুরঘাট লোকসভা কেন্দ্র, সাংসদের নাম সুকান্ত মজুমদার। ইটাহার মানে দার্জিলিং প্লেন, দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সাংসদের নাম রাজু বিস্তা। তা এই জায়গাগুলোতে ওনাদের সাংসদ বিগত কয়েক বছর ধরে বারবার নির্বাচিত হওয়ার পরে এলাকার লোকের জন্য কি কাজ করেছেন তার খতিয়ানটা যদি একটু দিতেন তাহলে বরং ভালো লাগতো। দ্বিতীয়ত, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বিগত 15 বছর ধরে একটার পর একটা তার মস্তিষ্কপ্রসূত প্রকল্প, যেগুলো শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, ইউনেস্কো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে 2014 সালের স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একদম খাদ্যসাথী, কন্যাশ্রী, যে ড্রিম প্রজেক্টগুলো সারা ভারতবর্ষকে গৌরবান্বিত করেছে বিদেশের মাটিতে, সেই প্রকল্পগুলো বিগত 15 বছরে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভেবেছিলেন। এর আগে 34 বছরের বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তারা কেউ ভাবেনি। আমরা পরবর্তীতে দেখেছি 2014 সাল পরবর্তী সময়ে যখন দিল্লিতে বিজেপির সরকার ক্ষমতায় আসে, তখন এই কন্যাশ্রীকে দেখে বেটি বাঁচাও বেটি পড়াও, এই কৃষক বন্ধুকে দেখে কিষাণ সম্মান যোজনা, স্বাস্থ্য সাথীকে দেখে, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি কপি পেস্ট, আপনি বলছেন কপি পেস্ট। আমি একটু নামগুলো বলি, কেননা এর আগে আমার বিরোধী রাজনৈতিক দলের বক্তা তিনি প্রায়, আমি দেখছিলাম 3 মিনিট 24 সেকেন্ড। বাংলায় গণতন্ত্র আছে, অন্যান্য রাজ্যগুলোতে যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে তো বাংলায় সুস্থ আলোচনা হয়, এটা ভালো, এই সংস্কৃতি রাখতে হবে আমাদের। অন্যান্য রাজ্যগুলোতে বিরোধীরা বলতে গেলে টিভি চ্যানেলে কার্যত মারপিট হয়, বাংলা সেটা হয় না। বাংলার সরকার সহিষ্ণু সংবাদ মাধ্যম, তারা যথেষ্ট ভূমিকা পালন করে, যতটা করা যায় এই সময়েও। তো সেই জায়গা থেকে আমি খুব নির্দিষ্টভাবে বলবো যে এই প্রকল্পগুলোকে দেখে কেন্দ্রের সরকার, যদি আপনারা দেখেন লক্ষ্মীর ভান্ডার, সেটাকে দেখে ওরা লাডলি বেহেন যোজনা, এইগুলোকে দেখে সামনে নিয়ে এসে ওদেরকে ক্ষমতায় আসতে হচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে। এবং আমি নিশ্চিতভাবে আবার মনে করিয়ে দেব যে ঝাড়গ্রামে দিলীপ ঘোষের পরিবার, তার পরিবারও খাদ্যসাথীর অন্তর্ভুক্ত। এটা আমাদের কাছে শ্লাঘার বিষয় নয়, এটা রাজ্য সরকারের কাজ। কেউ বিজেপি করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ সিপিএম করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রায় 45 মিনিট, পৌনে 1 ঘন্টার প্রেস কনফারেন্স, সেখানে বারবার বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে বিগত 15 বছর ধরে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। দেখুন, বিরোধীরা অবশ্যই বলবে, বিরোধীরা গঠনমূলক সমালোচনা করবে, কি বিরোধীরা মিথ্যাচার করবে, কুৎসা করবে, সব ঠিক আছে, এটা বিরোধীদের প্রেরোগেটিভ। কিন্তু আমাদের প্রেরোগেটিভ, আমি এই কারণে বললাম যে বিরোধী নেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে মানুষ সবচেয়ে বেশি গণতন্ত্রে সর্বশেষ উত্তরদাতা কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বারংবার নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বারবার ক্ষমতায় এসেছে। এত কুৎসা, এত মিথ্যাচার, এত অপপ্রচারের পরেও, এত সিবিআই, এত ইডি, এত ইলেকশন কমিশন, এত এসএফআইও, সিআরপিএফ, সিআইএসএফ, মাথা ভেঙে দেবো, পা ঘুরিয়ে দেবো, 6 ইঞ্চি নিচে ঢুকিয়ে দেবো, রাষ্ট্রপতি শাসন জারি করে দেবো, অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রী তাদেরকে অবজারভার করে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেও বাংলা জয়ের স্বপ্ন কার্যত থেমে গেছে। নির্বাচনের কথা আজকে বলার বিষয় নয়, আজকের বিষয়টা উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী নিয়ে যখন কথা হচ্ছে, আমি রাজনৈতিক কথা না বলে এটুকুই বলবো যে দুয়ারের সরকার সারা দেশের মধ্যে বাংলার সরকার একমাত্র করে দেখাতে পেরেছে যে সরকার নাগরিকের দরজায় গেছে। পাড়ায় সমাধান, সিদ্ধান্ত কারা নেবে, ন্যাচারালি আমি ঠিক আছে, আমি কম বলবো, তার কারণ আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই, বিরোধীদের প্রেরোগেটিভ বলার সময় বেশি। কিন্তু তবু আপনি আমাকে 10 সেকেন্ড দিন, আমি সময় শেষ করি।
যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনেতা নেত্রী, তিনি এটা প্রমাণ করে দিয়েছেন দল মত নির্বিশেষে সকলের জন্য সব জায়গায় পৌঁছে দিতে হবে। কিন্তু এত যে অভিযোগের ফিরিস্তি শুনলাম, বাংলার প্রাপ্য লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকাগুলো যদি বাংলা পেত, 100 দিনের কাজের টাকা পেত, এমজি নারী জিএ থেকে শুরু করে বাংলা আবাস যোজনা টাকা, জল জীবন মিশনের টাকা, সেই টাকাগুলো আটকে যদি না রাখতো, নিশ্চিতভাবে আরো উন্নয়ন আমরা করতে পারতাম। তবু আমাদের ওই অন্নদা মঙ্গলের কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় চান যত অভাব থাক, যাই থাক, আমার সন্তান যেন থাকে দুধে ভাত। ঠিক ঠিক ঠিক, অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়। অরিজিৎ দা একদম মানে 30 সেকেন্ড দিতে পারবো না, প্রত্যেকটা যেতে হবে। অদ্ভুত একটা সুদীপ একটা অদ্ভুত ফান্ডা দিল যে এমপিরা আছেন তারা কি করেছেন। আমি বলি কি যে একটু উনি যদি ওনার দলের সুপ্রিমোকে বলে পিএইচই, পিডব্লিউডি আর স্কুল এডুকেশন এই 3টে ডিপার্টমেন্ট বিজেপিকে দিয়ে দেন, তাহলে আমরা এগুলো করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, আমরা করে দেবো। আমি জানতাম না এগুলো ওনাদের এখতিয়ারের বাইরে চলে গেছে বা ওনারা এগুলো করেন না। উনি শুধু বলছিলেন না যে এমপিরা কি করেছেন। আমি খুব ছোট 30 সেকেন্ড সময় দিয়েছেন, 30-এর মধ্যে শেষ করবো। বালুরঘাটে আগে সপ্তাহে একটা ট্রেন যেত, এখন প্রতি সপ্তাহে 7টা ট্রেন যায়। বালুরঘাটের এয়ারপোর্টটা রাজ্য সরকারকে 1 টাকা লিজে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেখানে এখন শিয়ালের বিচরণ ক্ষেত্র হয়ে রয়েছে, একটা ইটের গাঁথনি পর্যন্ত করতে পারেনি। আর রাজু বিস্তা উত্তরবঙ্গে যখন আপনার নেত্রী কার্নিভালে নাচছিলেন, রাজু বিস্তা বলেছিল আমার এমপি ফান্ডের পুরো টাকাটা আমি দিতে চাই, শুধু ডিজাস্টার ঘোষণাটা করুন। রাজ্য সরকার স্টেট ডিজাস্টার ঘোষণা করলে আমার এমপি ল্যাডের ফুল ফান্ড আমি ওখানে ডিভোট করব, আপনারা করতে দেন। আচ্ছা, তার মধ্যে এসআইআরটাও ঢুকে যাচ্ছে। আবার বিরোধীরা এটাও বলছেন যে এত উন্নয়ন যখন হচ্ছে তাহলে এসআইআর এর এত বিরোধিতা কেন? এটা বিরোধীরা বারবার এই বক্তব্যগুলো তুলে আনে। তো যাই হোক, আমি বিশ্বজিৎদার কাছে আসি, অশোকদার কাছে ঠিক এর পরবর্তী সময় আসবো। আমি বিশ্বজিৎদা, এতগুলো পরিস্থিতির মধ্যে তো এসআইআর, আর আজকে পার্লামেন্টও আমরা যেটা দেখতে পেলাম যে আজকেও সেই এসআইআর এর রাত সেখানে গিয়েও পড়েছে। তো কি বলবেন এই উন্নয়ন, 26-এর নির্বাচন, তার আগেই খতিয়ান, কতটা অক্সিজেন দেবে তৃণমূল? দুটো কথা বলি। পৃথিবীর কোনো সরকার নেই যে সরকার কাজ করার পর বিরোধীরা, গঠনমূলক এটা, বিরোধীরা সমালোচনা করে না। আমার খুব মনে পড়ছে এক নেতার যে আমাদের সরকারের কাছে চাহিদা অনেক থাকে, কিন্তু সরকার তার নির্দিষ্ট সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে। সেই সরকারকেই আমরা ভালো বলি যখন চাহিদা এবং কাজের মাঝের গ্যাপটা কম হয়। তা এই সরকার 15 বছরে যা কাজ করেছে আপনারা সবাই জানেন। আজকে হয়তো বিরোধীরা প্রশ্ন তুলবে, কিন্তু প্রান্তিক মানুষদের কাছে, একদিকে কৃষক, অন্যদিকে মহিলা, 94টা, সুদীপ বলছিল এইমাত্র, 94টা সমাজ কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সঙ্গে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন। অসংগঠিত ক্ষেত্রে যারা আছেন তাদের সামাজিক সুরক্ষার কথাটা আমরা সাধারণত উন্নয়নের ক্ষেত্রে যারা সংগঠিত তাদেরকে নিয়ে বলি, কিন্তু অসংগঠিত ক্ষেত্রে বলি না। সুতরাং সরকার যখন সরকারে থাকে কেউ, তখন তার কাজ করতে হবে। এই সরকারও পর্যাপ্ত পরিমাণে কাজ করেছে, তার মানে এটা ইউটোপিয়ান যে কোনো সমালোচনা থাকবে না। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কিন্তু সরকার তার কাজ কিন্তু করে দেখিয়েছে এবং তার খতিয়ান দিয়েছে। কেন পাঁচালী শব্দটা ব্যবহার করা হলো? পাঁচালী যদি তুমি দেখো, একদম প্রান্তিক মানুষের নিজেদের যে সাধনার কথা, নিজেদের যে আরাধনার কথা পাঁচালীর মাধ্যমে বলা হয়। আজকে উন্নয়নের পাঁচালী মানে সেই প্রান্তিক মানুষগুলোর কাছে উন্নয়নের কথা পৌঁছে দিলেন এবং শহরের মানুষকে। এসআইআর এর কথা বলছিলে, বলো তো হঠাৎ করে এসআইআর এ ডেটটা কেন পাল্টে গেল, কেন বেশি দিন দেওয়া হলো? এতে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই। পশ্চিমবঙ্গে যখন 90% কাজ হয়েছে, তখন উত্তরপ্রদেশে 70% না 69% কাজ হয়েছে, তখন ডিজিটাইজেশন হয়েছে 69%। কেরালা তাদের কম কাজ হয়েছে, সেই কারণে সময়টা বদলে দেওয়া হলো। আর এসআইআর এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখুন এসআইআর এর কেউ, কোনো রাজনৈতিক দল বিরোধিতা করছে না, খালি তার কর্ম পদ্ধতি নিয়ে, তার কাজের যে ধারা রয়েছে সেইটা নিয়ে এবং সময় নিয়ে। সংসদে এই পরিস্থিতিটা তৈরি হওয়াটা কি কাম্য বলে আপনি মনে করছেন? মানে আমি বলছি সংসদে তো বিরোধীরা প্রশ্ন তুলবে এবং এই প্রশ্নের মুখে
কেন্দ্রীয় সরকারকে পড়তেই হবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু তার আগে কেন্দ্র সরকার বলে দিচ্ছিল, এটা কালকে আপনারা দেখিয়েছিলেন, যে যেন আলোচনা বা এই ধরনের এসআইআর নিয়ে প্রশ্ন তুলে যেন কাজে বাধা না দেওয়া হয়, কারণ জাতি বা নেশন কিভাবে তৈরি হবে তার আলোচনা করার জন্য। নেচার দেখে কি মনে হচ্ছে, মানে যেরকম প্যাটার্ন আমরা দেখে থাকি, একদম সেই প্যাটার্ন দেখে আমাদের পরিষ্কার মনে হচ্ছে যে বিরোধীদের কিছু লজিক্যাল প্রশ্ন আছে এসআইআর নিয়ে, সেই প্রশ্ন তারা সংসদে করবে, এবং রাহুল গান্ধী শুরু করেছিল তো এই কাজটা। এবং এই যে সব সামগ্রিকভাবে বিরোধী দলগুলো যে প্রশ্ন করবে, যদি সরকার সেই প্রশ্নের উত্তর দিতে ভয় না পায়, তাহলে প্রশ্নতে কোথায় আপত্তি আছে? গণতন্ত্রের তো স্বাস্থ্যকর, কিন্তু যখন প্রশ্ন করতে হবে, উত্তর চাইতে হবে, বিহার ইলেকশন হয়ে গেল, তখন কোথায় গেল এই প্রশ্নগুলো? এটা বারবার প্রত্যেকে দাবি করছেন। আমরা এই জায়গাতেও একটুখানি বোঝবার চেষ্টা করবো। বিশ্বজিৎদা ডেফিনেটলি বলছেন অশোকদার কাছে আসবে। সংসদের বাইরে এবং ভেতরে এসআইআর, যেটা বলছিলাম যে একেবারে যে ছবি আমরা দেখতে পেয়েছি, একেবারে বকরদুয়ারের সামনে ভোট চুরির ব্যানার নিয়ে বিরোধীরা ধর্ণা দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা ছিলেন তারাও সেখানে উপস্থিত হন আজকে। আমি সেই ছবিটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। এই উত্তাপের ছবিটা দেখতে পাওয়া গিয়েছে। আমি আসবো সিইও দপ্তরের বাইরের পরিস্থিতি তো আপনারা জানেন ইতিমধ্যে, কিন্তু এক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী একটা বক্তব্য রেখেছেন, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য আর একটা বক্তব্য রাখছেন। দুটো বক্তব্য শোনে, আমি অশোকদার কাছে আসবো এরপর। শুনো। Overall, they are turning this country into a dictatorship in every form. You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they are refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. A healthy democracy demands discussion, and everybody has different views. You hear them out. আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছের সঙ্গে তাদের বোঝা উচিত যে সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের ভোট রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি সংস্কৃতিগত একটা পার্থক্য আছে। তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা, তাদের সঙ্গে এরা বসে পড়েছে। এই ধরনের ধর্ণা দিলে আর যাই হোক, যে সরকারগুলো আছে এখন সেগুলো বদল হয়ে যাবে, আর 26-এও তৃণমূলকে রক্ষা করা যাবে। সুষ্ঠু গণতন্ত্রে কি হতে পারে বলছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা, এবং একই সঙ্গে দাঁড়িয়ে শ্রমিকবাবু আবার একটা বড় তির্যক অভিযোগ সামনে আনছেন যে দেশের মধ্যে সব থেকে বেশি ভোট চুরি হয় বাংলায়। আমি অশোকদার কাছে আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, মানে এই আবহে দাঁড়িয়ে এই বক্তব্যগুলো তো সামনে আসছে অশোকদা, তারই সঙ্গে দাঁড়িয়ে আজকে খতিয়ান নিয়ে যেটা আমরা আলোচনা করছি, তো মাস্টার স্ট্রোকের জায়গা। আপনারা ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যে বলছেন ভোটের আগে কিছুই না, আবারও মানে যে ধরনের মন্তব্য করতে হয় তাই করছেন, আর কিছুই না। দেখুন, অনেকক্ষণ পরে বলার সুযোগ পেলাম, আশা করি বলতে দেবেন। আপনি যেটা দিয়ে প্রতিবেদন শেষ করলেন, আমি সেই জায়গাটা আগে আসি। সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে রিগিং, প্রক্সি ভোট, বুথ দখল, শাসক দল কম বেশি ভারতবর্ষের ইতিহাসে যেখানে যা থেকেছে করেছে। এটার মধ্যে নতুন কোনো কিছু নেই। মানে এটা তাহলে ভাবের ঘরে চুরি করা হবে, এটা যদি বলি যে এরকম কেউ করেনি, কখনো করেনি। প্রশ্নটা হচ্ছে চুরি আমার বাড়িতে হয়েছে, চোর চুরি করেছে। চোর চুরি করলে আমি অভিযোগ জানাতে যাব কোথায়? থানেদারের কাছে। এই অবধি ঠিক আছে, চোর চুরি করেছে, আমরা থানেদারের কাছে অভিযোগ জানাতে গেছি। কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসে যেটা ব্যতিক্রমী ঘটনা যেটা ঘটলো 2014-র পর থেকে এই মোদী সাহেব টেনিয়ারে, যে থানেদার নিজে চুরি করেছে, এবার আপনি কার কাছে অভিযোগ জানাবেন? আমাদের স্পষ্ট অভিযোগ, কোট অ্যান্ড কোট বলছি, ভোট চোর গণেশ কুমার, কোট অ্যান্ড কোট বলছি। এত তো অভিযোগ জানিয়েছি গণেশ কুমারের নামে, এত কিছু তো বলা হচ্ছে ভোট চুরিদের সম্পর্কে। পারলে আমাদের জেলে দিন, মামলা করুন, করছেন না কেন? রাহুল গান্ধীকে জেলে পড়ুন, ক্ষমতা নেই, প্রমাণ করে দেওয়া হয়েছে। এবার আসছি, আমি শুনছিলাম গতকাল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি বলছিলেন, তিনি তো মানে এই অবশ্যই ডিসেম্বর তো পড়ে গেছে, ভাস্কর চক্রবর্তী যদি থাকতেন নতুন করে লিখতেন আর কি, শীতকাল এসে গেছে সুপর্ণা থেকে ডিসেম্বর এসে গেছে শুভেন্দু। মানে ডিসেম্বর আসলেই ডিসেম্বরের সার্কাসের মতন বেশ কিছু কথাবার্তা উনি বলেন। আবার বলছেন এই এত কোটি বাদ যাবে, অমুক যাবে, তমুক যাবে। কালকে শুনছিলাম আইপ্যাক কি ওটিপি নিয়ে ভোট চুরি করেছে। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। আমি বলতে চাইছি, যদি সত্যি সত্যি আইপ্যাক কোনো ওটিপি ব্যবহার করে ভোট চুরি করে থাকে, তার মানে আইপ্যাক হোক, ডিপ্যাক হোক, সিপ্যাক হোক, বিপ্যাক হোক, তার মানে এইভাবে ভোট চুরি করা যাচ্ছে।
এই কথাটাই তো রাহুল গান্ধী বলেছেন, এইভাবেই তো ভোট চুরি হয়েছে। এবার আসছে আসল কথাটায়, যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন গতকাল, ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে এরকম দেখা যায়নি। সংসদে কে কি বলবেন, সংসদে কোনটা বলা বৈধ কোনটা বলা অবৈধ, তা ঠিক করে দেবেন একমাত্র মাননীয় স্পিকার। হতে পারেন উনি বিশ্বগুরু, কারো কাছে হতে পারেন উনি ভগবান, হতে পারেন উনি প্রধানমন্ত্রী, ওনার ঠিক করে দেওয়ার এখতিয়ারে নেই, ক্ষমতায় নেই যে সংসদে কি আলোচনা হবে। উনি ড্রামার কথা বলেছেন, একটু আধটু থিয়েটার সাথে আমি যুক্ত আছি, আপনারাও যারা থিয়েটার সম্পর্কে জানেন, থিয়েটারের সাথে প্রম্পটারের একটা বেশ সম্পর্ক আছে থিয়েটারের সাথে, প্রম্পট বা প্রম্পটার। এখন প্রশ্ন হচ্ছে যে যার টেলিপ্রম্পটার দেখে বক্তব্য রাখার প্রতি মুহূর্তে প্রবণতা, তিনি ড্রামাবাজ, না যারা এসআইআর এর প্রসঙ্গ তুলবেন, বিএলও আত্মহত্যার কথা তুলছেন, পেহেলগাঁও অ্যাটাকের কারণের জন্য আলোচনা চাইছেন, তারা ড্রামাবাজ? দেশের মানুষ বিচার করবেন না। হারের হতাশা বলছেন সংসদের ভেতরে প্রকাশ না করে। আরে আমি একটা কথা কি বলছি শুনুন না, হার জিতটা বড় কথা নয় এখানে। দেখুন, আমি নির্বাচনে হেরে গেছি, আমি নির্বাচনে হেরে গেছি মানে সত্যপাল মালিক যে অভিযোগ জানিয়েছিলেন যে পুলওয়ামায় 300 কেজি আরডিএস কোথা থেকে আসলো, তার উত্তর খুঁজে না পাওয়া নয়। আমি নির্বাচনে হেরে গেছি মানে পেহেলগাঁও অ্যাটাক, তার পরের দিনে মুন্দ্রা বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা পেহেলগাঁও অ্যাটাকের জন্য মানে ইনভেস্ট করা হয়েছিল, এনআইএ তার পরের দিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলল, সেটা মিথ্যে হয়ে যায় না। কংগ্রেস ভোটে হেরে গেছে বলে 40 জন এসআইআর প্রক্রিয়ায় মারা গেলেন, তার মধ্যে 28 জন বিএলও, এই তথ্য তো মিথ্যে হয়ে যায় না। আচ্ছা, তাহলে পরে একটা মানে আমি সুদীপের কাছে আসবো ঠিক এই জায়গা থেকে, আর আমি জানি না মানে যেটা ভোট চুরির কথাটা বলছিলেন শ্রমিক ভট্টাচার্য, ঠিক এই জায়গা থেকে একটা অডিও ক্লিপ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ফোরক অডিও ক্লিপ, সিও দপ্তরে এই অডিও ক্লিপ একদিকে যখন সিপিএম জমা করেছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই অডিও পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। এখন এই পোস্ট নিয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, ভোটারের তথ্য কমিশনে পৌঁছানো পর্যন্ত মানে পৌঁছানো আটকাতে কি করবেন বিএলওরা। মূলত কুলপির তৃণমূল নেতা, তার বিরুদ্ধে এটা অভিযোগ তুলে এনেছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। আমি একটুখানি এই অডিও যেটা রয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিছু বক্তব্য সামনে এসছে, আমি একটুখানি শুনিয়ে রাখি এটাও, কারণ আমি সুদীপের কাছে আসবো। এটা তো মারাত্মক পরিস্থিতি যদি হয়, শুনবো একটুখানি কি রয়েছে। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ, দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে, ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা, তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো? হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। সুদীপ, এ তো মানে বিস্ফোরক, মানে যে অভিযোগ সামনে আসছে। আরজি করের ঘটনার সময় আমি সোমা বলছি বলে যে অডিওটা আমরা শুনেছিলাম, সেটাও এরকম বিস্ফোরকই শুনিয়েছিল এবং সেটা নিয়ে 1 সপ্তাহ ধরে আলোচনাও হয়েছিল। শুভেন্দু অধিকারীর মতো একজন ধাপ্পাবাজ সে একটা অডিও প্রকাশ করলো, সেটাকে নিয়ে বাংলার মানুষ বিশ্বাস করবে? তো ওনার কাছে যদি এত কিছুই থাকে, উনি নাম ধাম, কোথায় বাড়ি, কোন জেলার ঘটনা সবটা প্রকাশ্যে এনে অডিওটা ফরেন্সিকে দিন, তাহলে তো সব পরিষ্কার হয়ে যায়। নির্বাচন কমিশন ওনার কথায় চলে, ইডি আছে, সিবিআই আছে, ওনাদের এত কেন্দ্রীয় সরকারের এজেন্সি আছে, তাদেরকে দিন, দিয়ে গ্রেপ্তার করা। শুধু বাজার গরম করার জন্য এসব বলে কোনো লাভ নেই। আসলে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের দিকে যত যাবেন, জানুয়ারি থেকে আবার যত মার্চের দিকে যাবেন, আবার যত মে মাসের দিকে যাবেন, তত দেখবেন হারবার জন্য যে কারণগুলো, সেই কারণ তৈরি করা শুরু হয়ে গেছে। তার কারণ বিজেপি বুঝতে পেরেছে যে গতবারে ইসবার 200 পার, এবার আর 200 পারটার বলছে না,
এবার কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে সংখ্যা বলতে পারবো না, তার কারণ তোমরা 30-এর নিচেও নেমে যেতে পারো। তো এখন থেকে হারার কারণ তৈরি করা হচ্ছে। তা গোটা প্রক্রিয়াটা তো করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বিচার বিবেচনা করে দেখুক যদি কোথাও কোনো এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু শুভেন্দু অধিকারীর অডিও, সেই অডিও যে ফেক অডিও নয়। অমিত মালভিয়া তো প্রতিদিন সকালবেলা উঠে যা টুইট করেন সব ফেক, পরবর্তীতে এসে সেগুলোকে আবার যখন দেখানো হয় টুইটগুলো ডিলিট করে দেন। তো সুতরাং ওনার অডিও দেখে বাংলার মানুষ খুব সিরিয়াসলি নেবেন বলে আমার মনে হয় না। আচ্ছা, অরিজিৎ দা একটুখানি দেখি শুনি কি বলেন। অরিজিৎ দা কি বলবেন? সামগ্রিকভাবেই বলি। হ্যাঁ বলুন সংক্ষেপে। হ্যাঁ, কয়েকটা ছোট ছোট বিষয় ছিল। মোটামুটি কতক্ষণ, 2 মিনিট পাবো? আরেকটু সংক্ষেপে বলুন। অরিজিৎ দা সর্বহংস একটা আছে না, কিছু প্রশ্ন রাখবেন বলছি শুনুন। অরিজিৎ দা 10 সেকেন্ড সময় চাইবো, কেন সিএন নিউজের পর্দায় যে অডিও মানে যে ভিজুয়ালটা চলছে, দেখুন এই নির্বাচন কমিশনের দপ্তরে শুভেন্দু অধিকারী। একটু বলার পাশে যদি চালান তাহলে আপনাদের দর্শকরা দেখবেন। দেখুন মনে হচ্ছে স্কুলের হেডমাস্টার মশাই আঙুল নাচিয়ে শাসন করছেন, আর চিফ ইলেকশন কমিশনার মানে রাজ্যের তিনি বসে আছেন। সুতরাং যার সাথে উনি এইভাবে কথা বলতে পারেন তাকে তো ইজিলি ব্যবহার করে এই অডিওর সত্যতা যাচাই করতে পারবেন। ছিলাম এক জায়গায়, কিন্তু এই কথা বলার কথাই যখন উঠলো তখন পুলিশের মার বউকে নিয়ে অঙ্ক সাইনি করার যে আকাঙ্ক্ষা তৃণমূল নেতারা প্রকাশ করেন, ওটা বোধহয় ওনার নজর এড়িয়ে গেছে। যাই হোক, সেসব বাদ দিন, এসব বেকার কথা গিয়ে লাভ নেই। এখন প্রথম কথা হচ্ছিল, কেউ একজন বলছিলেন যে অসংগঠিত ক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা, বিশ্বজিৎবাবু বলছিলেন মনে হয়, ভালো রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বললেন, কিন্তু গন্ধটা অন্যরকম লাগলো। কিন্তু পরমহংস কাকে বলা হয়? হাঁসকে বলা হয়। কেন? আপনি দুধ জল মিশিয়ে দেবেন, তার মধ্যে থেকে কি অদ্ভুতভাবে সে ঠিক দুধটুকু তুলে নেয়, জলটা ফেলে রাখে। তৃণমূল অনেকটা এইরকম, এই জাতীয় জিনিস। আপনি কোনো একটা বিষয় বলবেন, সেই বিষয় থেকে মাল করি, অর্থাৎ টাকা পয়সাটা তুলে নিয়ে বাকিটা ছিবড়ে করে ফেলে রেখে দিতে জানে। অসংগঠিত ক্ষেত্র বলছিলেন না, সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের অসংগঠিত ক্ষেত্র যদি কিছু থেকে থাকে, কাজ নেই বলে, শিল্প নেই বলে, চাকরি নেই বলে পশ্চিমবঙ্গের যুবদের এখন আশ্রয়। কিন্তু অরিজিৎ দা আপনি তো বলছেন এটা, আমি সুদীপের কথা সূত্র ধরেই বলি, মানে যেটা সুদীপ বলবার চেষ্টা করলেন যে বিরোধী দলনেতা যেরকম ভাবে তিনি তার অ্যাটিটিউড দেখাচ্ছেন, তাতে তিনি যে প্রশ্নটা করলেন, আরও একটা কয়েকদিন আগে একটু যদি পিছিয়ে যায়, আমরা দেখেছিলাম সিও দপ্তরের বাইরে সিওকে সেখান থেকে নিয়ে আসবার জন্য বিজেপি নেতৃত্বরা পৌঁছিয়েছিলেন। সেটার কারণে অনুসন্ধান করছেন বাংলার মানুষ যে কেন বিজেপির নেতারা পৌঁছলেন যে তাকে সেখান থেকে উদ্ধার করতে পুলিশ থাকবার পরে। ঠিক, আমি আসি আপনার কথা, আমি শুধু আমার পয়েন্টটা শেষ করে নিই এক কথায়, যে অসংগঠিত ক্ষেত্রের কথা উনি যেটা বলছিলেন, তৃণমূল কিভাবে সেখান থেকে দুধটা তুলে নিচ্ছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গের যুব ভাইরা টোটোটা চালিয়ে দিনের শেষে রাত্রিবেলা 100-150 টাকা নিয়ে বাজার করে বাড়ি যাচ্ছে, সেই প্রতিটা টোটো হিসাব করে 15,000 টাকা তোলার স্কিম করে ফেলেছে। অসংগঠিত ক্ষেত্রকে সংগঠিত করছে টোটোর থেকে টাকা তুলে। ঠিক আছে, চলে আসি আপনার বক্তব্যের কথা। আপনি বলছিলেন ইলেকশন কমিশনে বিজেপিরা গেছে কি সিইওকে বার করে নিয়ে আসার জন্য। আমি তো পরিষ্কার গলা বড় করে বলবো যে পশ্চিমবঙ্গে সবার আগে যেটা খুঁজে পাওয়া দরকার, ওই ইলেকশন কমিশনের অফিসে গিয়ে আমরা খুঁজতে যাচ্ছি। আমরা তপসিয়া ভবনে তো যেতে পারছি না, তৃণমূলের যিনি মুখপাত্র আছেন, আমরা ওনাকে এখান থেকে করজোরে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে ওনার নেত্রী, ওনার সুপ্রিমো 2005-এ যে কাগজের বান্ডিলটা 75 লক্ষ অনুপ্রবেশকারীর তালিকা বলে ছুঁড়ে মেরেছিলেন সংসদের স্পিকারের চেয়ারের দিকে, সেই তালিকাটা যদি ওনার কাছে নিশ্চয়ই সংগ্রহের মধ্যে খুব ভালোভাবে ওটাকে একটা ঐতিহাসিক দ্রষ্টব্য বলে নিশ্চয়ই তৃণমূল ভবনে রাখা আছে, সেটাকে উনি যদি একটু নিয়ে এসে ইলেকশন কমিশনে পৌঁছে দেন না, বিএলওদের এই যে চাপ, বিএলওদের চাপ বলে মাথা খারাপ করে ফেলছেন, এক লাফে চাপ নেমে আসবে। দ্বিতীয় কথা যেটা বলছিলেন ইলেকশন কমিশনের কথা, আমি জানি না উনি প্র্যাকটিক্যালি মানে ফিল্ডে রাজনীতি কতটা করেন। উনি বোধহয় কখনো ডেপুটেশন, ধর্না, বিক্ষোভ, পলিটিক্সের এই বিষয়গুলোর সাথে ওনার পরিচিতি আমি তো জানি আছে, আমি জানি সুদীপের আছে, কেন বলছে এরকম আমি বুঝতে পারছি না। ওখানে ইলেকশন কমিশন একটা সাংবিধানিক অথরিটি, যে সাংবিধানিক অথরিটির সংবিধানের ম্যান্ডেট ভোটার তালিকাকে স্বচ্ছ করা, আমরা তার সমর্থক। আমরা চাই, গলা বড় করে বলছি, বিজেপি চায় মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা অনুপ্রবেশকারীতে ভরে গেছে, আমরা চাই সেই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ইলেকশন কমিশন স্বচ্ছভাবে কাজ করুক। এবং যদি ইলেকশন কমিশন মমতা ব্যানার্জি সেই দাবিটা না মানে, আমরা বারে বারে সেই দাবিটাকে প্রয়োগ করাবার জন্য, সেই দাবিটাকে প্রতিষ্ঠা করাবার জন্য বারে বারে ইলেকশন কমিশনের কাছে যাব।
অরিজিৎ দা। কেউ যদি ইলেকশন কমিশনারের কাজে বাধা দেয়, আমরা তার পথে বাধা হয়ে দাঁড়াবো। চলুন, এটা তো সমস্ত রাজনৈতিক দলেরই দাবি থাকবে, শুধু দাবি কেন, এটা তো খুব স্বাভাবিক, অনুপ্রবেশকারীরা কেন থাকবে না? আমরা জোর গলায় সেই দাবি করছি এবং সেই দাবির সপক্ষে আমরা এটা সবাই বলবেন, আমি জানি না ইলেকশন কমিশনেও থাকব। সুদীপ বলতে পারবেন কিনা আমি জানি না, এটা স্বাভাবিক বিষয়, এটা তো সবাই করবেন, দেশের প্রত্যেকটি মানুষও চাইছেন। আবার এটা বিষয় না সুদীপ। হ্যাঁ, আমি ফিরছি সুদীপ, আপনার কাছে ফিরবো, আমাকে একটা বিরতি নিতে হবে। সুবিধে কোথায়? অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেটে স্বাগত জানাতে হবে? এই প্রশ্নটা মারাত্মক, এর ভেতরের বিষয়টা তো আরো মারাত্মক, যা আজকে বলা হয়েছে। আমি শুধু সুদীপের কাছে এইটুকুনি জায়গায় আসবো যে এটা একটা স্পষ্টত জায়গা, সুদীপ, অনুপ্রবেশ নিয়ে প্রত্যেকেই খুব স্বাভাবিকভাবে বলবেন, কিন্তু তার মানে তো এমনটা নয় যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাক, এটা তো আপনারা বলছেনই। তো সুপ্রিম কোর্টের আজকে পর্যবেক্ষণ কি বলবেন এটা? না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের আগে আমি বিরোধীদের পক্ষ থেকে যিনি বলছেন তার প্রশ্নের উত্তরটা দিই। আমাদের দল আজ থেকে 3-4 দিন আগে যখন দিল্লিতে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছিল, সেখানে আমাদের দলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা বৈধ ভোটারদের পক্ষে, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। সেটা বোধহয় বিরোধীরা খুব একটা শুনতে পাচ্ছেন না বা শুনতে চাইছেন না, পারসেপশন তৈরি করবার জন্য। ইলেকশন কমিশনকে বৈধতাটা চেক করতে হচ্ছে, তোমাদের দাবিকে মান্যতা দিয়ে ইলেকশন কমিশন বৈধতা চেক করতে হচ্ছে তোমাদেরই দাবির জন্য। আপনি আপনার বলার সময় বলবেন। আমি একটাই কথা বলবো যে আজকে বৈধ ভোটার আমরা সবাই চাই, কিন্তু আপনি আমাকে বলুন তো, যে ভোটার হরিয়ানাতে ভোট দিচ্ছে সেই ভোটার এসে আবার দিল্লিতে ভোট দিচ্ছে, যে ভোটার দিল্লিতে ভোট দিচ্ছে সেই ভোটার এসে আবার বিহারে ভোট দিচ্ছে। আর এমনই বোকা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্র বিজেপি, সেটা ফেসবুকে ছবিতে পোস্ট করছে যে আজকে আমি বিহার নির্বাচনে ভোট দিলাম। আবার দেখা যাচ্ছে সেই কয়েক মাস আগে দিল্লি নির্বাচনে যখন ভোট দিয়েছে, সেলফি তুলে বলেছে আমি দিল্লির নির্বাচনে ভোট দিলাম। কেন বলছি ভোট চুরি হচ্ছে, কেন বলছি নির্বাচন কমিশনের ভূমিকাটা আতশ কাচে রেখে দেখতে হবে, কেন বলছি বিজেপির দলদাসের ভূমিকা পালন করছে। কিন্তু সুদীপ, এটার সাথে তো এটাও তো সঠিক যে অনুপ্রবেশের সংখ্যা যে হারে বেড়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল্লা খালি হয়ে যাচ্ছে বাংলাদেশে। না, খুব স্বাভাবিক। আমি তো আপনাকে বলছি যে অনুপ্রবেশের দায় নিশ্চিতভাবে কেন্দ্রের সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হবে। বিএসএফ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলে, তাহলে অমিত শাহের উচিত অবিলম্বে পদত্যাগ করে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া। এটা এখান থেকে অমিত শাহের ব্যর্থতাই প্রমাণিত হয় যে তার কথায় তিনি বিএসএফ কে চালাতে পারছেন না। বেশ অরিজিৎ দা আবার সংক্ষিপ্ত সময়, অরিজিৎ দা সংক্ষিপ্ত একদম। ব্যাপারটা হচ্ছে যে এইদের কথাটা খুব সুন্দর বলে যে দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, কিন্তু তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এই একটা অদ্ভুতুরে দাবি। এখন বিষয়টা হচ্ছে কি, উনি ধীরে ধীরে ওই ইন্ডি জোটের যে বক্তব্য অনেকটা তার সাথে মিলে যাচ্ছে ওনার বক্তব্যগুলো। সমস্যাটা কি, আমাদের কংগ্রেসের মুখপাত্র বলছিলেন রাহুল গান্ধী এটা দেখিয়েছেন সেটা দেখিয়েছেন। আমরা বারে চাই ইন্ডি জোটের সামনে, একদম সামনের সারিতে রাহুল গান্ধী থাকুক, তিনি নৌকা থেকে ঝপাত করে লাফ দিয়ে মাছ ধরুক, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলুন তেজস্বী যাদব যখন ঢুকছে উনি বলুন জননায়ক ঢুকছে, সেই শুনে 1 কোটি ভোট কমে যাক, কারণ বিহারের মাথায় রয়েছে জননায়ক নামে হচ্ছে কর্পূরী ঠাকুর। এগুলো ওনারা চালাতে থাকুক, আমরা সাংবিধানিক নীতি যারা পালন করবে তাদের পাশে আছি। আপনি সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের কথা আপনি বললেন, আদালতের রায়ের পরেও সোনালী বিবি, সুইটি বিবি গতকাল বাংলাদেশের জেল থেকে জামিন পেয়েছেন। এখন অবধি ভারতবর্ষে কবে আসবেন জানেন না। একজন অন্তঃসত্ত্বার সাথে যে বর্বরতা করা হয়েছে, এটা কোনো রাজনীতি? 2 নম্বর কথা, তার কিছুদিন আগে উত্তর দিনাজপুরের 5 জন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে যাদের ধরে এনে বিএসএফ পুশব্যাক করে দিয়েছিল, কোন নির্লজ্জ লজ্জায় মাথা হেঁট হয়ে যায় ভারতবর্ষ হিসাবে, তাদের আবার ফিরিয়ে আনতে হয়েছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এটা? ভোটের স্বার্থে তৃণমূলের কোটি কোটি আপনাদের লজ্জা হয় না? ঠিক আছে, পশ্চিমবঙ্গের একদম শেষের সময় ছড়িয়ে দিতে আপনাদের লজ্জা হয় না? দেখুন, অনুপ্রবেশের সমস্যার সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলছি আমরা। প্রত্যেক রাজনৈতিক দল তার বেনিফিট তোলার চেষ্টা করছে এবং অনুপ্রবেশ হওয়ার পরে সেটা নিয়ে আলোচনা করছে। অনুপ্রবেশ কেন হলো, আপনি একটা রাজনৈতিক দলের কাউকে বলতে শুনেছেন অনুপ্রবেশটা আটকানো গেল না কেন? বিজেপি কোথা থেকে বলছে অনুপ্রবেশ হওয়ার পরে নাকি রাজ্যের দায়, অনুপ্রবেশ হলো এর কোনো দায় নেই, বুঝলাম, সে নিয়ে প্রশ্ন তোলা যাবে না।
সুতরাং অনুপ্রবেশটা কি বন্ধ করা যায় না? রাজনীতি থেকে কতটা দূরে থাকেন? বিজেপি যে সকাল বিকেল বলছে যে যে জায়গার জমিটা অ্যাকোয়ার করে দিলে আমরা সীমান্তটাকে সিল করতে পারি, সেটা তৃণমূল দিচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে না। আপনি কত বছর 15 বছর 2015 সালে আমরা 600 একরের টাকা রাজ্য সরকারকে দিয়ে রেখেছি, রাজ্য সরকার এখনো 300 একর জমি দিচ্ছে না। তার উত্তর দিন আগে তাহলে আপনি তো রাজনৈতিক বিশ্লেষক, আমি বলুন না 300 একর জমি কেন রাজ্য সরকার দিচ্ছে না? আপনি বলছেন 10 বছরের ইতিহাস, যারা অনুপ্রবেশ করেছে তারা কাদের জন্য আমরা কেন ফেন্সিং করতে পারবো না? আমাকে শেষ করতে হবে। এটা তো রাজনীতির জায়গা নয়, ডেফিনেটলি। প্লিজ প্লিজ প্লিজ, একদম সময় শেষ, সময় শেষ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হবে অনুষ্ঠান। আমি বিশ্বজিৎ, বেশ বেশ বেশ, আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বজিৎকে, অশোকদা, অরিজিৎ দা, সুদীপ, প্রত্যেকে ধন্যবাদ। দেখুন, সেই আলটিমেট সেই রাজনৈতিক জায়গা বা পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে, কিন্তু যেটা দরকার সেই কাজটা কেন্দ্র এবং রাজ্য উভয়কেই তো করতে হবে। আর 26শে নির্বাচনের আগে বিভিন্ন পরিসর পরিস্থিতি তা নিয়ে আগামীতে আলোচনা হবে।